হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ধারকত্ব ধারকের 9 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি এবং আজকে তোমাদের প্রবলেম সেট 1-এর 11 নম্বরতে স্টার্ট করবো। কারণ এর আগের ভিডিওতে 7 নম্বর এবং 8 নম্বর ভিডিওতে তোমাদের সঙ্গে প্রবলেম সেট 1-এর এই চ্যাপ্টারে 1 থেকে 10 পর্যন্ত করে দিয়েছিলাম। তোমরা অনেকজনই কমেন্ট করেছো যে থিওরি ক্লাসের সঙ্গে সঙ্গে যাতে প্রবলেম সেটগুলো হোক, সেই জন্য তোমাদের আমি একদিন করে প্রবলেম সেটগুলো করাবো প্রত্যেকটা চ্যাপ্টারে। যেমন তোমাদের বাকি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এর উপরে অঙ্কও করাবো এবং যেই থিওরিগুলো চলছে, বিশেষ করে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এর থিওরিও করাবো। ওকে, তো আজকে এই চ্যাপ্টারে 11 নম্বরতে স্টার্ট করবো প্রবলেম সেট 1-এর। তো প্রথম যে অঙ্ক 11 নম্বরটা দেখে না কি আছে, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 500 সেমি স্কোয়ার, এদের মধ্যে 0.0075 সেন্টিমিটার বেধের অভ্রের পাতের ব্যবধান আছে। অভ্রের পরবৈদ্যুতিক ধ্রুবকের মান 6.5 হলে মাইক্রোফ্যারাড এককে এর ধারকত্ব কত হবে? দেখুন, এটা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আগে লিখে ফেলি 11 দাগের প্রদত্ত। ওকে, প্রদত্ত কী বলেছে কি সমান্তরাল পাতের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল এ ধরলাম, এ ইকুয়াল টু 500 সেমি স্কোয়ার। ওকে, 500 সেমি স্কোয়ার। তারপরে এখানে কি বলেছে, এদের মধ্যে দূরত্বটা ডি ইকুয়াল টু বলেছে 0.0075 সেন্টিমিটার। ওকে, এইটা বলে দিয়েছে। তারপরে কি বলেছে, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কত বলেছে, কে ইকুয়াল টু 6.5 বলে দিয়েছে। কী বের করতে বলেছে, বের করতে সি এর মান কত হবে সেটা বের করতে বলেছে। আজকে যেই অঙ্কগুলো তোমাদের করাবো সেই অঙ্কগুলো দেখবে তোমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। দেখবে এই সমান্তরাল যে পাত ধারকের ক্ষেত্রে আমরা ধারকত্বের ফর্মুলা বের করেছিলাম। সিজিএসের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল এ থাকে, দূরত্ব যদি ডি থাকে, সেখানে এসআই পদ্ধতিতে মান ছিল কত, সি ইকুয়াল টু কে এপসিলন নট আলফা বাই ডি। আলফাটা হচ্ছে ক্ষেত্রফল। আর সিজিএসের ক্ষেত্রে যে সিজিএস, সেক্ষেত্রে সি এর মানটা কত ছিল, সিজিএসের ক্ষেত্রে সি ইকুয়াল টু কে এ বাই 4 পাই ডি। ওকে, এটা ছিল সিজিএসের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখুন আমরা কি ইউজ করব, সিজিএস ব্যবহার করবো না এসআই ব্যবহার করবো। উত্তর হিসাবে আমার জানতে হবে। উত্তরটা চেয়েছে কি মাইক্রোফ্যারাড। ফ্যারাড মানে হচ্ছে এসআই পদ্ধতি, তাহলে আমার প্রত্যেকটাকে এসআইতে কনভার্ট করতে হবে, তারপরে আমি এটা ক্যালকুলেট করব এবং এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে দেখুন ক্ষেত্রফল কত বলছে, 500 সেমি স্কোয়ার। তো সেমি স্কোয়ারকে মিটারে কনভার্ট করলে কত হবে, তো 500। আচ্ছা, 1 সেমি মানে কি, 1 সেমি মানে হচ্ছে কি 10⁻² মিটার। তাহলে 1 সেমি স্কোয়ার মানে হচ্ছে কি 10⁻4 মিটার। তাহলে এখানে গুণ করে দিয়ে দিই 10⁻4 মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলটা আমি কী পেলাম, এসআইতে পেয়ে গেলাম। দূরত্বটাও ঠিক একইভাবে করবো। দেখে নাও এখানে দেখে অলরেডি আমার দিয়েছে কত, দেখে নাও 0.0075। তার মানে 1 2 যদি পয়েন্টটাকে এখানে নিয়ে যাওয়া যায় 0.75। ওকে, ইন্টু 1 2 দুটো ঘর সরিয়ে 10⁻² ইন্টু সেন্টিমিটার থেকে মিটার গেলে 1 সেন্টিমিটার কত, 10⁻² মিটার। তার 10⁻² মিটার। তাহলে 10⁻²টা আসলো, এখানে দুটো পয়েন্ট সরিয়েছি বলে, আর এখানটা আসলো, আর সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করেছি বলে 10⁻² মিটার আসলো। তাহলে এখান থেকে কত আসে, তাহলে ইকুয়াল টু 0.75 ইন্টু 10⁻4 মিটার। তাহলে দেখে নাও আমরা দূরত্বটাও যে বেধটা কত সেটাও মিটারে কনভার্ট করে দিয়েছি, ক্ষেত্রফলটাও মিটারে কনভার্ট করে দিয়েছি। তাহলে বলতে পারি অতএব ধারকত্বের রাশিমালা সেটা কী হবে, সি ইকুয়াল টু কে এপসিলন নট এ বাই ডি। এবারে মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলেই আমার উত্তর মিলে যাবে। সেটা কত হয়ে যাবে, 6.5 কে এর মান, এপসিলন মান কত আছে, এপসিলন নট। ওকে, এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। এটা হচ্ছে এর মান, ঠিক আছে। তাহলে 8.854 ইন্টু 10⁻12 ইন্টু এর মান কত পেয়েছি আমরা, 500 ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই ডিটা কত পেলাম, ডি এর মানটা কত পেলাম, 0.75 ইন্টু 10⁻4। এটা ডি এর মান পেলাম। তো 10⁻4 10⁻4 কাটবে। এবার এটা ক্যালকুলেট করো। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেটার ফেলে সি ইকুয়াল টু আসবে, দেখবে সি ইকুয়াল তোমার আসবে কি, তাহলে আসবে 0.00383 ইন্টু 10⁻6 ফ্যারাড, এইটা আসবে। তাহলে আমার যেহেতু মাইক্রোফ্যারাড আছে, 10⁻6 ফ্যারাড মানে কি বলতে পারি কি 0.00383 মাইক্রোফ্যারাড, এটা আসবে। দেখেন এটা খুব সহজ অঙ্ক ছিল।
মান তোমার বলে দিয়েছে। মেন হচ্ছে এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে। যদি এইটা না দেখে থাকো অবশ্যই বিশেষ করে এই অঙ্কটার জন্য এই পার্টটা দেখে নেবে, যেখানে আমি সমান্তরাল পাত ধারকত্ব বলেছিলাম, এবং দেখো পার্টে আমি সামনে থাম্বনেলে লেখাও আছে সমান্তরাল পাত ধারকত্বের বলে। সেই ভিডিওটা দেখবে, দেখার পর এখানে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার যাবে। যদি বায়ু মাধ্যম থাকে, যদি পরমাণু ধ্রুবক থাকে, সেখানে কীভাবে ধারকত্বের মানগুলো পরিবর্তন হচ্ছে, সেইগুলো সবই বুঝতে যাবে। সেইগুলো তার টোটাল সেই কনসেপ্টের উপরই আজকে টোটাল অঙ্কগুলো হবে। টোটাল 6টা অঙ্ক করাবো, সেই 6টা অঙ্ক এই কনসেপ্টের উপর হবে। ওকে, তো আসলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও, পারদ দাগে কী আছে। একটি বায়ু ধারকের সমান্তরাল পাত দূরের প্রত্যেকটির ব্যাস 0.06 মিটার, পাত দড়ির মধ্যে দূরত্ব কত হলে ধারকটির ধারকত্ব 0.1 মিটার ব্যাসের একটি গোলকের ধারকত্বের সমান হবে। দেখেন খুব সুন্দর কোশ্চেন দিয়েছে এখানে, এটা খুব সহজেই আমরা করতে পারবো। দেখে না পারদ দাগের, তাহলে আমরা কি বলেছে, প্রদত্ত আগে ফেলে কী বলেছে দেখে নাও। বলেছে কি সমান্তরাল পাত ধারককে হচ্ছে প্রত্যেকটি ব্যাস বলেছে। তাহলে বলতে পারি সমান্তরাল পাতের ব্যাসার্ধ কত হবে, 0.06/2 মিটার। একটা কাজ করি, আমি এই মিটারকে সেন্টিমিটার কনভার্ট করে দিই। তাহলে কত হবে দেখেন, 0.06 মিটার মানে বলতে পারি আমি যে 6/2 সেন্টিমিটার, তার হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সমান্তরাল পাতের ব্যাসার্ধ কত পেলাম, 3 সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম। এবারে কি এর ক্ষেত্রেও সমান্তরাল পাতের ক্ষেত্র, সমান্তরাল পাতের ক্ষেত্রফল, সেটা আমি ধরলাম a = কী হবে, a = πr²। এটাকে যদি আমি আর ধরি, স্মল আর ধরি, তাহলে স্মল আর হচ্ছে এটা πr², তাহলে = π × 3², তার মানে কত হচ্ছে 3 × 9 9π, হচ্ছে 9π সেমি²। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে সমান্তরাল পাতের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। নেক্সট কী বলেছে, ধারকত্বটা কার সঙ্গে সমান বলছে, 0.1 মিটার ব্যাসের একটি গোলকের ধারকত্ব সমান। তাহলে বলতে পারি গোলকের, অতএব গোলকের ব্যাসার্ধ কত হবে, সেটাকে ক্যাপিটাল আর ধরছি। তাহলে 0. কত বলেছে, 0.1 মিটার বাই 2। তা 0.1 মিটার মানে বলতে পারি যে 10 সেন্টিমিটার, 10/2 সেন্টিমিটার। এত মিটার মানে দেখে নাও 0.1 মিটার বলছে, 0.1 মিটার মানে কি 10 সেন্টিমিটার, এটা হবে। তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে, 5। তাহলে হচ্ছে ক্যাপিটাল আর = কত হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হয়ে গেল। ওকে, তাহলে এখানে কী বলা যায়, 5 সেন্টিমিটারের যে এর যে ধারকত্ব হয় সেই ধারকত্ব সমান। তাহলে আমরা জানি সিজিএস পদ্ধতিতে যে ব্যাসার্ধই তার ধারকত্ব হয়। তাহলে বলতে পারি অতএব গোলকটির ধারকত্ব C = বলতে পারি কি 5 স্ট্যাট ফ্যারাড। ওকে, তাহলে C এর মান কত হচ্ছে 5 স্ট্যাট ফ্যারাড, যেটা যেই গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার তার ধারকত্ব হচ্ছে সিজিএস পদ্ধতি 5 স্ট্যাট ফ্যারাড বা 5 ESU। তাহলে আমরা পেয়ে গেছি। মানে এই ধারকত্বটা কার সঙ্গে সমান হবে, যে সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব হবে তার সঙ্গে সমান হবে। কারণ এটা বলে যে গোলকের ধারকত্বটা সমান্তরাল পাত ধারকত্বের সঙ্গে সমান হবে। তাহলে আমি যদি এখানে লিখে ফেলি যে ধরি সমান্তরাল পাত দুটির মধ্যে দূরত্ব হচ্ছে d। ওকে, d। অতএব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সেই ফর্মুলাটা কী হবে, তাহলে সেই রাশিমালাটা কেমন হবে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি কি C = K, যেহেতু এখানে বাই বলে তাহলে কে হবে না, তাহলে এখানে হবে C = A/4πd, যেহেতু সিজিএস এখানে আমরা এটা আমি বললাম কি এখানে সিজিএসের ক্ষেত্রে KA/4πd। কে হচ্ছে যদি কোনো মাধ্যম থাকে, যেহেতু কোনো মাধ্যমে বাই মাধ্যম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কে এর মান 1 হয়ে যাবে। তাহলে C = A/4πd।
এবার দেখে নাও এই ধারকত্বটা কার সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান হবে। তাহলে বলতে পারি, তাহলে বা এখানে আমরা এইভাবে বলতে পারি কি, যে বা 5 = a/4πd। আমি কি বের করব, ডিটা, d = a/4π × 5, বা তুমি এতটুকু সি আকারে বসাতে পারতে, তারপর শেষে মান বসিয়ে দেবে। তাহলে এখানে দেখো কি আসছে, তাহলে বলতে পারি বা d = এর মান কত পেলাম, 9π / 4π × 5। তাহলে পাই পাই কাটো, 4 এখানে কাটা করে যাবে না, দেখে নাও। তাহলে বা d = 9 তাহলে এটা এখানে কাজ করে দেবে, 4 × 5 = 20, ওকে 2 আসলো 20 আসলো। তাহলে এখানে একটা কাজ করে, যদি 9/2 দেখো না, ক্যালকুলেটর ছাড়া এটা হয়ে যাবে 9/2 1/10। তাহলে দেখো না, তাহলে বা d = 9/2 করলে 4.5, তাহলে 4.5/10, তার মানে কি তো কত, এটা হবে 0.45 সেন্টিমিটার। তার মানে d = কত পাচ্ছি আমরা, 0.45 সেন্টিমিটার। তার মানে এই পাত দুটির মধ্যে দূরত্ব কত হবে, 0.45 সেন্টিমিটার। তাহলে কী হয় করলাম, ভালো করে কনসেপ্টটা করে নিয়ে, খুব সহজ অঙ্ক ছিল। বলেছে কি একটা সমান্তরাল পাত বলে দিচ্ছে, তার ধারকত্ব একটা 0.1 মিটার ব্যাস বিশিষ্ট একটা গোলকের ব্যাসার্ধের সমান। তাহলে আমি যদি গোলকের ধারকত্বটা বের করতে, তাহলে তার ওর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে বলেছে সমান্তরাল পাতের ব্যাসার্ধ ব্যাস বলে দিয়েছে, সেখান থেকে ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল বের দূরত্বকে ডি ধরে নেবো। তা সি যে ফর্মুলা, সি = a/4πd, কেন কে এর মান 1 হলো কেন, কারণ এটা বায়ু মাধ্যম বলেছে বলে। তো সি = a/4πd পেয়ে গেল। এবারে কি এই সি এর মান কত হবে, সেটা যে গোলকের ক্ষেত্রে বের করো। তাহলে গোলকের ব্যাস বলে দিয়েছে, সেখান থেকে ব্যাসার্ধ বের করবো সেন্টিমিটারে। তা সেন্টিমিটারে যেটা ব্যাসার্ধ হবে, সি দিয়েছে সেইটাই আমার ধারকত্ব হবে। তা সি = 5 স্ট্যাক ফ্যারাড বা ইএসইউ হবে। তাহলে সি = a/4πd, তাহলে সি এর জায়গায় 5 বসিয়ে দেবো, এর মান আমার জানা আছে, ডি = বের করে নেবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 13 অঙ্কটা দেখো না কি আছে, একটি গোলীয় ধারকের ভিতরের গোলক তড়িতাহিত এবং বাইরের গোলক ভূসংলগ্ন। বাইরের গোলকটির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার এবং ভিতরের গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী স্থান দুই আপেক্ষিক আবেশিক ধারকত্বের একটি তরল দ্বারা পূর্ণ। ওই ধারকে ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে নির্ণয় করো। খুব সহজ অঙ্ক দিয়েছে, খুব কনসেপচুয়াল অঙ্কটা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই থিওরি তোমাদের দেখবে মহাদেব দাস খান বা সাঁতরার বইয়ে এর থিওরি দেওয়া আছে। এই অঙ্ক কীভাবে করতে হবে এর থিওরি ওই বইয়ে দেওয়া আছে, ছায়া বইয়ের থিওরি দেওয়া নেই। তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে এটা। তাহলে দেখে নাও, এটা হচ্ছে কত 13 দাগের। ছবিটা আগে বুঝে নাও, ছবিটা কী বলেছে, ছবিটা বুঝে নাও। ছবিটা বুঝতে পারলে তাহলে অঙ্কটা তোমার অনেক ক্লিয়ার হয়ে যাবে। বলেছে কি দুটো গোলক আছে, একটা গোলক, এর বাইরে আর একটা গোলক আছে। ধরলাম এটা এ গোলক আর এটা বি গোলক। এই গোলকটার বাইরের পৃষ্ঠে গ্রাউন্ড করা আছে, ভূসংলগ্ন করা আছে। দেখে নাও লেখা আছে যে বাইরে যে বড় গোলকটা আছে, বাইরের গোলকটা ভূসংলগ্ন করা আছে, মানে গ্রাউন্ড করা আছে। ভিতরের গোলকটার ব্যাসার্ধ আর বাইরের গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা হচ্ছে ভিতরের গোলক আর এটা হচ্ছে বাইরের গোলক। ভিতরের গোলকটার ব্যাসার্ধ কত হলাম R1, এটা হচ্ছে আমার R2। তাহলে এই দুটো বলে দিয়েছে। তাহলে এর বিভব হচ্ছে VA আর এর বিভব হচ্ছে VB। তাহলে এখানে আমি লিখে ফেলি প্রদত্ত কী কী বলে দিয়েছে। প্রদত্ত R1 = কত বলেছে, R1 = ভিতরের গোলকের ব্যাসার্ধ বলেছে কত, যে ভিতরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, আর R2 বাইরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার। আর মাঝখানে যে একটা পদার্থ আছে, পরাবের ধ্রুবক আছে, সেটা কত বলেছে, এটা দেখুন সেটা বলেছে কত মান 2 হচ্ছে বলে দিয়েছে। তাহলে কি বের করতে হবে, এখানে বের করতে হবে আমার, এখানে বের করতে বলেছে কি, যে সি ধারকত্বটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে কত সহজে নির্ণয় করে দেখে নাও। এবার দেখে নাও এখানে কি হচ্ছে, আধান দিয়ে যদি আমি ধরলাম যে ছোটো গোলকটিকে, যে এ গোলকটিকে বা ছোট ভিতরের গোলকটিকে, ভিতরের গোলকটিকে কিউ পজিটিভ কিউ আধানে আহিত, এখানে ধরি লিখতে, ধরি, ওকে ধরি করে দিতে হবে, ধরি ভিতরের গোলকটিকে প্লাস কিউ আধানে আহিত করা হয়েছে। তাহলে ভিতরের গোলকটি যদি আমি পজিটিভ কিউ আধানে আহিত করে থাকি, তাহলে এর এখানে বড় গোলকের বা বি গোলকের ভিতরে তাহলে কী হবে,
মাইনাস আধান আবিষ্ট হবে, মাইনাস কিউ আধান। ভালো করে ব্যাপারটা দেখে নাও, এটা ধরলাম এটা পজিটিভ আধান আহিত, আর এখানে আর একটা পাতা আছে, তাহলে সেটা কি এর মধ্যে কী হবে, নেগেটিভ আধান আবিষ্ট হয়ে যাবে। যদি এটা পজিটিভ কিউ হয়ে যায় তাহলে এটা মাইনাস কিউ হয়ে যাবে, কারণ এটা আবিষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে যখন এটা পজিটিভ কিউ আধানে আহিত থাকবে তখন এর ভিতরের বি গোলকের ভিতর পৃষ্ঠে কী হচ্ছে, মাইনাস কিউ আধান আবিষ্ট হয়ে যাবে। আর এর বাইরের পৃষ্ঠে যে আধান হবে সেটা গ্রাউন্ড হয়ে জিরো হয়ে যাবে। তার মানে ভিবি এর বিভব কত হবে, জিরো হয়ে যাবে, কারণ এটা গ্রাউন্ড করা আছে, এটা কোনো নিজস্ব বিভব থাকবে না। তাহলে এ গোলকের যে বিভবটা হবে সেটা এ গোলকের নিজস্ব আধানের জন্য, আর এ গোলকের জন্য বি গোলকের যে ভিতরের পৃষ্ঠে যে আধান আবিষ্ট হচ্ছে তার জন্য। ওকে, তার মানে এটা লিখতে হবে একটু, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে এ গোলকের বিভব হলো, এ গোলকের বিভব হলো এ গোলকের নিজস্ব আধানের জন্য এবং বি গোলকের ভিতরের পৃষ্ঠে আবিষ্ট আধানের জন্য। ওকে, এইটা তাহলে বলতে পারি অতএব এ গোলকের বিভব পুরো তোমাদের থিওরিটাই করে দিচ্ছি, অঙ্কটা থিওরি আকারে করে দিচ্ছি, এই থিওরি আকারে মনে রাখলেই হয়ে যাবে যে কোনো অঙ্ক। তাহলে থিওরিটা এইভাবে করতে হবে, আমি এর আধানটাকে ধরে নেবো, এর ব্যাসার্ধ ধরে নেবো, এর আধানটা আর এর ব্যাসার্ধ আবিষ্ট আধান ধরে নেবো, ধরার পর এইভাবে লিখতে হবে যেভাবে লিখছি। তাহলে এ গোলকের বিভব কত, তাহলে ভি এ ইকুয়াল টু বলতে পারি কি, এর ভিতরে পজিটিভ আধান আছে, তাহলে এই যেহেতু প্রভাবের ধ্রুবক আছে কে, তাহলে বলতে পারি কি কিউ বাই কে আর ওয়ান। দেখে নাও, কিউ বাই কে আর ওয়ান, কারণ এর ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর ওয়ান, প্লাস তাহলে এর জন্য তাহলে বললাম কি এ গোলকের নিজস্ব আধান, তাহলে কিউ বাই কে আর ওয়ান, তাহলে এটা কার আধান, এই যে এ গোলকের নিজস্ব আধান, প্লাস এবার কি বি গোলকের ভিতরে আবিষ্ট আধান, তাহলে এটা কি মাইনাস কিউ হবে, তাহলে মাইনাস কিউ বাই কে আর টু, কারণ এর ব্যাসার্ধ কত আছে আর টু। তাহলে এইটা হচ্ছে টোটাল এ গোলকের বিভব। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমি কে কিউ বাই কে কমন নিচ্ছি, কমন নিয়ে থাকে কত 1/r1 মাইনাস 1/r2, এইটা পাচ্ছি। ওকে, তাহলে এটাকে যদি আরেকটু সমাধান করি তাহলে আমরা এখানে বলতে পারি কিউ বাই কে, ওকে কিউ বাই কে ইন্টু 1/, তাহলে এটাকে লসও করে দাও, তাহলে r1 r2, তাহলে r2 মাইনাস r1, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এটা পেলাম কি যে এ গোলকের নিজস্ব বিভব, এবার দেখে নাও, এবার লিখবো কি বি গোলকের বিভব, এখানে একটু মুছে দিচ্ছি আমি বি গোলকের বিভব। তাহলে এখানে কী করে নির্ণয় করবো, লিখে দেবো যেহেতু বি গোলকটি ভূসংলগ্ন, ওকে বি গোলকটি কী আছে আমার এখানে, বি গোলকটি ভূসংলগ্ন আছে, তাহলে বি গোলকটি ভূসংলগ্ন, সুতরাং বি গোলকের বিভব শূন্য, অর্থাৎ ভিবি ইকুয়াল টু 0। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এ গোলকের বিভব পেয়ে গেলাম আর বি গোলকের বিভব পেয়ে গেলাম। তাহলে এবারে কি বিভব পার্থক্য কত হবে, অতএব বিভব পার্থক্য এখানে লিখে দিতে হবে, অতএব বিভব প্রভেদ ভি ইকুয়াল টু বলতে পারি কি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি এ, তার মানে বা ভি ইকুয়াল টু ভি এ। তাহলে এটা হচ্ছে বিভব প্রভেদ হচ্ছে ভি ইকুয়াল টু ভি এ পেলাম। তাহলে আমরা বিভব পেয়ে গেছি, আধানও জানি, তাহলে অতএব বলতে পারি, অতএব এখানে এটা মুছে দিচ্ছি, এই লাইনটা আমি মুছে দিচ্ছি, ভালো করে এই ফর্মুলা শুধু মনে রাখবে। তাহলে বলতে পারি কি অতএব গোলক দুটির মধ্যে ধারা করতে হবে, অতএব গোলক দুটির ধারকত্ব
সি ইকুয়াল টু আমরা জানি কি কিউ বাই ভি, কিউ বাই ভি। গোলক দুটির ধারকত্ব কত, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে আমরা মানটা বসে কিউ বাই ভি এর মান কি ভি এ, ভি এর মানটা কত পেয়েছি, এটা হচ্ছে আমার ভি এ, কত পেয়েছি আমরা কিউ বাই কে ইন্টু আর টু মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান আর ওয়ান আর টু, ওকে আর ওয়ান আর টু ইকুয়াল টু কিউ কিউ কেটে যাবে, তাহলে কে উপরে উঠবে কে আর ওয়ান আর টু বাই আর ওয়ান আর টু মাইনাস আর ওয়ান, এইটা। তাহলে এইটা টোটাল আমার কি ধারকত্ব পেলাম। এবার মানগুলো বসে দাও, দেখো খুব সহজ হয়ে গেল এটা। এবার আমার ক্যালকুলেট হয়ে গেলে দেখো এতটুকু হচ্ছে থিওরি, এতটুকু যত বোঝালাম এটা হচ্ছে থিওরি। তোমাদের এই থিওরিটা দেখবে যে ছায়া বই পাবে না, 7টা যদি বই থাকে তোমাদের 7টা বই এই থিওরিটা দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তাহলে তোমার যে থিওরি আসে এতটুকু থিওরি করে দেবে, তাহলে হয়ে গেল। এবার যদি অঙ্ক আসে এতটুকু করার পর তুমি মানটা বসিয়ে দেবে, তাহলে ডাইরেক্ট মান বসাবে। বা তুমি যদি অঙ্ক 2 নম্বর থাকে ডাইরেক্ট তুমি ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে সি ইকুয়াল টু কে আর ওয়ান আর টু বাই আর টু মাইনাস আর ওয়ান, ডাইরেক্ট মান বসিয়ে দেবে, তাতেও তুমি নাম্বার পেয়ে যাবে। এত থিওরি না করে ডাইরেক্ট যদি মানটা বসিয়ে দাও তাতেও নাম্বার পাবে তুমি। তাহলে অতএব তাহলে বা বলতে হয় সি ইকুয়াল টু কে এর মান কত পেয়েছি দেখো না, কে ইকুয়াল টু 2 ইন্টু আর ওয়ানের মান কত হচ্ছে 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 30 মাইনাস 20, ওকে এইটা। তাহলে বা সি ইকুয়াল টু 2 গুণ 20 গুণ 30 ডিভাইড এখানে 10 পাবো, তার 0 0 একটা কেটে দিই, তাহলে দেখো 3 দুগুণ 6 6 দুগুণ 12 120 এত স্ট্যাট ফ্যারাড। কেন স্ট্যাট ফ্যারাড হলো, কারণ এটা আমি সবই কিসে বের করেছি, সিজিএসে বের করেছি। এবার যদি আমি এসআই কনভার্ট করতে, তাহলে যদি আমার কারণ মাইক্রো ফ্যারাডে বলেছে তাই না, তাহলে মাইক্রো ফ্যারাডে বলতে পারি কত হবে, তাহলে এখানে বলতে পারি তাহলে বা সি ইকুয়াল টু 120 স্ট্যাট ফ্যারাড, তাহলে বা সি ইকুয়াল টু 1.33 ইন্টু 10⁻⁻⁴ মাইক্রোফ্যারাড। তুমি দেখবে এটা তোমাদের থিওরির প্রথমেই আমি আলোচনা করেছিলাম, যদি না মনে থাকে কমসে কম বইটা খুলে স্ট্যাট ফ্যারাড আর মাইক্রোফ্যারাডের মধ্যে যে রিলেশন আছে কীভাবে মানে রূপান্তর করা যায় সেখানে দেখবে তুমি সহজে বুঝতে পারবে, ওকে। বা তুমি যদি যেহেতু তুমি অঙ্ক যেহেতু করবে সেখানে উত্তর তোমার দেওয়া থাকবে না, সেখানে তোমার কষতে হবে, তা তুমি ডাইরেক্ট যদি এতটুকু রেখে দাও সেটাও হবে। যতক্ষণ তোমাকে মাইক্রোফ্যারাড বলছে ততক্ষণ তোমার এতটুকু অ্যান্সার চলে এসছে। যদি মাইক্রোফ্যারাড বলে দেয় তখন তোমাকে রূপান্তর করতে হবে, রূপান্তর করে ওয়ান স্ট্যাট ফ্যারাড সমান কত ফ্যারাড সেইটা তোমার জেনে সেটা করতে হবে। সেটাও তোমার আমি করে দিয়েছিলাম, সেটা দেখবে সি ইকুয়াল টু যে কিউ বাই ভি, তাহলে কিউকে আমি সিজিএসে বসিয়ে দেবো, ভিকে আমি সিজিএসে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমার মানটা চলে আসবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 14 দাগের অঙ্কটা কী আছে, এখানে বলছে কি একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, প্রতিটি পাতের ক্ষেত্রফল এ এবং ব্যবধান ডি, 4 পরাবৈধ ধ্রুবক এ ক্ষেত্রফল ও d/2 বেদবিশিষ্ট একটি পাত ওই ধারকটির মধ্যবর্তী অংশে প্রবেশ করালে ধারকটির ধারকত্ব কত হবে। খুব সুন্দর কোশ্চেন দেখেছে, দেখো না। এর থিওরিটা বলে দিই তোমাকে, এর থিওরিটা কী ছিল সেটা তোমার জাস্ট একটু বলে দিয়ে অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। প্রথম অবস্থা দেখুন, প্রথম বলেছিল কি, প্রথম বলেছে যে একটা আমার বায়ু ধারকত্ব আছে যার ক্ষেত্রফল হচ্ছে এ আর হচ্ছে দূরত্ব পাত দূরের দূরত্ব হচ্ছে ডি। তা সেক্ষেত্রে যদি আমার এখানে বায়ু বলেছে, ওকে বায়ু, সেক্ষেত্রে এসআই পদ্ধতির ফর্মুলা ছিল কি সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, ওকে এটা। নেক্সট কী বলেছে, পরের পার্টটা কি, এটা বলেছে যে ক্ষেত্রফল এ আছে, দূরত্ব বেদটা আমার ডি আছে, কিন্তু এর ভিতরে একটা পরাবৈধ ধ্রুবক প্রবেশ করানো হয়েছে, ওকে। কে পরাবৈধ ধ্রুবক প্রবেশ করা, যার বেদটা কথা বলেছে এখানে d/2, এর বেদটা এইটুকু যে বেদটা সেটা বলছে এখানে d/2 এটা বলেছে। তাহলে আমি যখন কোনো পরাবৈধ ধ্রুবক ঢোকাইনি, নর্মাল যখন বায়ু ছিল তখন আমার ধারক কত ছিল সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, যেটা মান বলেছে কত 1 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে এখানে 1 মাইক্রোফ্যারাড। তাহলে যখন আমরা একটা পরাবৈধ ধ্রুবক ঢুকিয়ে দিয়েছি তারপর সেটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। এটা দেখো আমি তোমাদের এর থিওরিটা হচ্ছে এটা, এর থিওরি তোমাদের কী করেছিলাম মনে আছে, দেখো নাও। এখানে দুটো পরাবৈধ ধ্রুবক ঢুকিয়েছিলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, এবার ঢুকিয়ে করেছিলাম এখানে হচ্ছে T1 ছিল, এটা T, এখানে d/t, এই ফরম্যাটে করেছিলাম এখানে। তাহলে এই থিওরিটা তোমরা দেখে নেবে, আমি থিওরি তোমাদের এখন করাবো না, এই থিওরিটা ভালোভাবে তোমাদের বুঝেছি, সেই জন্য বলছি বারবার যদি এখানে কোনো অঙ্ক অসুবিধা হয় অবশ্যই শুধু এই পার্টটা
যেখানে সমান্তরাল ধারকত্ব দেখে নেওয়া হয়েছে, সেই পার্টটার ভিডিও কমসে কম দেখে নেবে, সমস্ত অঙ্ক তোমার ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে এটা। ওকে, তাহলে দেখে নাও কীভাবে হবে। এবার আমরা কীভাবে প্রয়োগ করবো দেখুন এখানে। প্রথম আমরা কী করবো, যখন দুটো সমতল পাতের মধ্যে কোনো মাধ্যম ছিল না, শুধু বায়ু ছিল, সেক্ষেত্রে ধারকত্বটাকে নির্ণয় করবো। তাহলে বলবো কি, বায়ু ধারকত্ব সি ইকুয়াল টু বলতে পারি কি, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। ওকে, এটা 1 নম্বর দিলাম, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, যেখানে সি এর মান বলেছে কত, 1 মাইক্রোফ্যারাড বলেছে। এবারে যখন কে প্রভাবের ধ্রুবক মানে d/2 বেদ বিশিষ্ট, এটা হচ্ছে তখন কী হচ্ছে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি, যে প্রদত্ত, এখানে ক্ষেত্রে লিখে দেবে প্রদত্ত টি ইকুয়াল টু d/2, এখানে বলে দিয়েছে টি ইকুয়াল d/2, আর K1 আমি ইকুয়াল টু এখানে কী হচ্ছে কি K1 বা K2 ইকুয়াল টু বলছি কত কি, মানটা বলেছে K2 ইকুয়াল টু মান কত পাবে, K2 বা K ইকুয়াল টু বলেছে কত, এখানে বলেছে সেটা হচ্ছে দেখে নাও কত বলেছে 4, এখানে 4 হবে, ইকুয়াল টু 4। তাহলে বলতে পারি অতএব যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং d/2 বেদ বিশিষ্ট মাধ্যম সমান্তরাল পাত ধারকের সমান্তরাল পাত ধারকের মধ্যে প্রবেশ করালে ধারকটির ধারকত্ব হবে, তা সেটা কি বলতে পারি আমরা, তাহলে সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2। এবার দেখুন এটা যদি আমি K2 ধরি, এটা যদি K1 হয়, তাহলে K1 হচ্ছে বায়ু, এটা হচ্ছে বায়ু, কারণ অর্ধেকটা ঢোকানো হয়েছে, তাহলে বায়ু K1 ইকুয়াল টু তাহলে 1 হয়ে যাবে। তাহলে এই মানটা এখানে পরে যদি করি এখানে, তাহলে এখানে আমি মুছে দিচ্ছি, একটু ভালো করে অঙ্কটা দেখে নাও। তাহলে বা হচ্ছে কত, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, K1টা হচ্ছে 1 আছে, তাহলে ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে বা বলতে পারি, তাহলে বা এখানে আমি নিচে মুছে দিচ্ছি এখানে, তাহলে এখানে বলছি কি, তাহলে বা সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই টি এর মাঝে ডি মাইনাস d/2। ওকে, কারণ টি এর মান হচ্ছে কত 2 প্লাস d/2 ইন্টু কে এর মান কত আছে 4 দিলাম এখানে। ওকে, তাহলে ইকুয়াল টু এপসিলন নট এ বাই এখানে ডি মাইনাস d/2, তাহলে d/2 করলে কত হবে, d/2 আসবে, d/2 প্লাস d/4 দুগুণে 8, তাহলে বাদ বাকিটা এখানে করছি। তাহলে বা সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই, এটা লসগু ডি কমনে নিচ্ছি, ডি কমন নিলে কত হচ্ছে, লসগু করলে 8 হবে, দেখুন লসগু 8 আসবে, তা 4 দুগুণে 8, এখানে 4 পাবো আমি এখানে, প্লাস 1, এখানে 1 পাচ্ছি, তাহলে ইকুয়াল টু বলতে পারি, তাহলে এই 8টা উপরে উঠবে, তাহলে 8 এপসিলন নট এ বাই 4 × 5 5d। তাহলে বা সি ইকুয়াল টু 8/5কে যদি আলাদা করি ইন্টু এপসিলন নট এ বাই ডি, দেখুন এইটার মান কত, এইটার মানে আমি সি পেয়েছিলাম। তাহলে বা বলতে পারি এটাকে সি ড্যাশ বলছি। ওকে, যেহেতু এখানে সি বলেছি, তাহলে এটাকে আমি সি ড্যাশ বলছি, এটা আমার সি ড্যাশ হয়ে যাবে। তাহলে বা সি ড্যাশ ইকুয়াল টু 8/5 ইন্টু সি, সি এর মান কত 5 লিখে দেবে, ইউজিং ইকুয়েশন 1। ওকে, কত পেলাম, সি ড্যাশ ইকুয়াল টু 8/5 সি। ভালো করে দেখেন কী করলাম, প্রথমে কি বায়ু মাধ্যমের ক্ষেত্রে বা যেটা দুটো পাতের মধ্যে যখন বায়ু মাধ্যম ছিল, সেক্ষেত্রে ধারকত্বটা আসবে ছিল কি, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। এবার যখন আমি d/2 এর বেদে আর কে ধারকত্ব বিশিষ্ট বা 4 পরমাণু ধ্রুবক বিশিষ্ট যেটা মাধ্যম প্রবেশ করেছে, সেক্ষেত্রে আমার কি পরিবর্তন হবে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে কি, যে সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই
ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু, এই ফর্মুলা। কে ওয়ানটা মানে একটাতে আমার বাই দেওয়া আছে, তাহলে কে ওয়ানটা আমার 1 হয়ে যাবে, আর কে টুটা আমার সে 4 হয়ে যাবে, আর টিটা কি বেরটা কত হবে ডি বাই টু, তার ডি বাই টু বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে দেখলাম কত, সিটা ইকুয়াল টু 8/5 সি। এর সি এর মান কত বলে যাচ্ছে, সি এর মান 1 ফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। তাহলে দেখে নাও সি ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড হলে বলতে পারে কি সি ড্যাশ ইকুয়াল টু 8/5 ইন্টু 1 মাইক্রোফ্যারাড। তখন 8/5 করলে কত যেত, বা সি ড্যাশ ইকুয়াল টু 8/5 করলে 1.6 মাইক্রোফ্যারাড। ব্যাস এইটা হবে অ্যান্সার। ওকে, তাহলে দেখেন কত সহজ বেরিয়ে গেল। তাহলে প্রথম বলেছি প্রথম কি বায়ুর মাধ্যমে নর্মাল ফর্মুলা রাখবে, রাখার পর তাহলে কে টু এর মাধ্যমের জন্য ডাইরেক্ট তুমি বসিয়ে দেবে। যখন d/2 বেদ আর কে টু হচ্ছে মাধ্যম বা 4 প্রবাবিত রোগ হবে, সেই ক্ষেত্রে বলবে আমরা জানি কি সি ড্যাশ ইকুয়াল টু, সেখানে সি ড্যাশ পরিবর্তন হয়ে যাবে, সি ড্যাশ ইকুয়াল এপসিলন নট এ বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। তারপর বলবে কি কে ওয়ান ইকুয়াল টু 1, কে টু ইকুয়াল টু 4, টি ইকুয়াল টু d/2, মান বসাবে, ক্যালকুলেট করবে, উত্তর পেয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 15 প্রবলেমটা কি আছে দেখো না, দুটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের পাতগুলির ক্ষেত্রফল যথাক্রমে 100 সেমি স্কোয়ার ও 500 সেমি স্কোয়ার। ধারক দুটির আধান ও বিভব সমান। প্রথম ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার হলে দ্বিতীয় ক্ষেত্রে ওই দূরত্ব কত হবে। খুব সুন্দর অঙ্ক দিয়ে দেখো না, খুব সহজে এটা হয়ে যাবে। আর কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, তারপর অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো দেখো না কী আছে এখানে, এখানে বলে যে কত একটা 15 দাগের প্রবলেম, আগেরটা 13 দাগে লেগেছিল, এখানে 14 দাগেটা হবে। তাহলে প্রদত্ত আগে লিখে ফেলি। প্রদত্ত প্রথম পাতের ক্ষেত্রফল এ ধরলাম, এ ইকুয়াল টু কত বলেছে 100 সেমি স্কোয়ার, 100 সেমি স্কোয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রফল এ টু ইকুয়াল টু বলছে কত 500 সেমি স্কোয়ার। প্রথমটার দূরত্ব d1টা কত বলেছে দেখলাম, d1টা বলেছে এখানে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। ওকে, এই মিলিমিটারকে সেন্টিমিটার করতে, মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে কত আসবে 0.05 সেন্টিমিটার। এটা হয়ে গেল। d2 ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে, আর এখানে সব জায়গায় সিজিএসি দিয়ে আছে, তাহলে আমি প্রথম সিজিএসি বের করব। তাহলে লিখি প্রথম, তাহলে এখানে দেখো না কী বলেছে, কনসেপ্টটা দেখে নাও। এখানে দুটো ধারক বলে দিয়েছে, দুটো ধারক বলে দিয়েছে, তার ক্ষেত্রফল আলাদা আর দূরত্বটাও আলাদা। দুটো ধারক বলে দিয়েছে, তাদের ক্ষেত্রফলটাও আলাদা আর দূরত্বটা আলাদা d2, কিন্তু এদের আধান আর বিভব সেম। এবার ধারকত্ব কার উপর নির্ভর করে, আমরা জানি কি সি ইকুয়াল টু কিউ বাই ভি। যদি এর ধারকত্বকে c1 বলি, c1 ইকুয়াল টু কি কিউ বাই ভি, আর এখানে কি c2 ইকুয়াল টু কিউ বাই ভি। এখানে বলেছে কি দুটোর আধান এবং বিভব সেম, দুটো ধারকের আধান এবং বিভব সেম। তাহলে আধান আর আধান বিভব দুটো সেম হলে তাহলে ধারক দুটো পরস্পর কী হবে, সেম হয়ে যাবে। ভালো করে কনসেপ্টটা বোঝো, আমরা সি ইকুয়াল টু কী জানি কিউ বাই ভি, দুটো আধান দুটোই ধারকত্ব সেম, দুটোর আধান দুটোর বিভব সেম। তার দুটোর আধান দুটোর বিভব যদি সেম হয়ে যায়, তার দুটো ধারকত্ব কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে বলতে পারি কি অতএব প্রথম ধারকের ধারকত্ব c1 ইকুয়াল টু c1 তাহলে এখানে সিজিএসের ক্ষেত্রে আমরা করবো কি a বাই 4 পাই, যেহেতু a1 আছে a1 বাই 4 পাই d1, এবং দ্বিতীয় ধারকের ধারকত্ব c2 ইকুয়াল টু a2 বাই 4 পাই d2। ওকে, এবার লিখবো কি মেন কন্ডিশন যেটা বলেছে, যেহেতু দুটি ধারকের আধান এবং বিভব সমান, তাই তাদের ধারকত্ব সমান হবে, তার ধারকত্ব কী হবে, সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি, অর্থাৎ c1 ইকুয়াল টু c2। ব্যাস, তা c1 ইকুয়াল টু c2 হবে। তা c1 ইকুয়াল টু c2 হয়, তার মানগুলো বসিয়ে দিই।
এইটা কিন্তু তোমার করতে হবে না, ওকে। আমি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, এগুলো তোমার করতে হবে। তুমি ডাইরেক্ট যেভাবে করলাম এই দুটো করার পর এটা লিখে দিলে হয়ে যাবে। মেন কীভাবে হলো সেই কনসেপ্টটা দেওয়ার জন্য তোমাদের বুঝিয়ে দাও। অঙ্কগুলো আমি শুধু করিয়ে দেবো না, যখন যেই অঙ্কের যেই কনসেপ্ট যদি একটু সমস্যা থাকে আমি সেইগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো একদম। মানে অঙ্ক করার সঙ্গে সঙ্গে আমি যদি মনে করি যে তোমাদের এই জায়গায় একটু সমস্যা হতে পারে, সেখানে পুরো ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার পর অঙ্কটা তোমাদের করিয়ে দেবো, সেই জন্য অঙ্কের কোনো সমস্যা হবে না তোমাদের। তাহলে বলতে পারি, তাহলে বা C1 এর মান কত পেয়েছি দেখো না, C1 পেয়েছি আমরা A1/4 D1 ইকুয়াল টু A2/4 D2। তাহলে 4 কাটবে, তাহলে বা D2 ইকুয়াল টু A2 D1/A1। দেখে নাও D2 ইকুয়াল টু A2 D1/A1। তাহলে A2 মান কত দেখো না, A2 মান বলেছে কত, এটা হচ্ছে 500 ইন্টু D1টা কত বলেছে দেখুন, D1টা হচ্ছে 0.05 ডিভাইডেড বাই A1টা কত বলছে 100, ওকে। তাহলে আমি একটা কাজ করি, পয়েন্টটা তুলে দিলাম, এখানে 100 বসিয়ে দিলাম। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, ওকে। তাহলে উপরে কত আসছে দেখুন, 5 × 5 = 25, 25/100। তার মানে কত আসছে দেখুন, এটা আসছে 0.25 সেন্টিমিটার, ওকে। তাহলে আসছে কত, 0.25 সেন্টিমিটার। তার মানে আমি এটাকে বলতে পারি, তাহলে এটাকে যদি মিলিমিটার নিয়ে আসতে তাহলে আমরা বলতে পারি কি, তাহলে বা D2 ইকুয়াল টু 2.5 মিলিমিটার। দেখো না কত সহজে বেরিয়ে গেল। মেনে তাহলে কনসেপ্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে, আধান আর বিভব সমান হলে ধারকত্ব রোধ সমান হয়ে যাবে। তাহলে আমার কী দেওয়া আছে দেখো না, এগুলো মান বলছে। তাহলে প্রথম ধারকত্ব রাশিমালা, দ্বিতীয় ধারকত্ব রাশিমালা করলাম, তারপরে বলে দাও দুটো আধান আর বিভব সেম হওয়ার জন্য দুটো ধারকত্ব সমান হবে, অর্থাৎ C1 = C2, C1 C2 মান বসে D2 বেরিয়ে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 16 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও, K1 ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুটি পরাবিদ্যুৎ ফলক একটি ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করানো আছে। ধারকটির প্রতিটির পাতের ক্ষেত্রফল A হলে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, এটা পুরো কনসেপ্টুয়াল আছে। এই অঙ্কটা তোমাদের নিট বা জয়েন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, এরকম টাইপ অঙ্ক পড়ে ওখানে। ছবিটা ভালো করে দেখো আর অঙ্কটা দেখো না কীভাবে হচ্ছে। তাহলে এটা 16 দাগের ছবিটা দেখো না কী আছে। এই ছবি আছে, এখান থেকে দুটো আলাদা মাধ্যম প্রবেশ করানো হয়েছে। তাহলে এর পরবর্তী ধ্রুবক হচ্ছে K1, এর পরবর্তী ধ্রুবক হচ্ছে K2, এবং এইটা যে ফাঁকা আছে, এখানে যে ফাঁকা আছে দেখতে হচ্ছে, এখানে ফাঁকা আছে, ফাঁকা নেই। আমি আঁকা তোমার দেখতে সুবিধা হবে বলে এইভাবে আঁকলাম। অ্যাকচুয়ালি দুটো জোড়া আছে আর এখানেও জোড়া আছে, এখানে কোথায় ফাঁকা জায়গাটা নেই, শুধু দুটো আলাদা পরবর্তী ধ্রুবক ঢোকানো আছে। এই পাতের ক্ষেত্রফল আমার A আছে, আর এখানে হচ্ছে দূরত্বটা আমার D আছে। এবারে বলেছে এর ধারকত্বের রাশিমালাটা বের করতে বলেছে। তাহলে দেখে না কীভাবে হবে, এটা যখনই দুটো আলাদা আলাদা পরবর্তী ধ্রুবক হয়ে যাবে তখন এই দুটোকে আমি আলাদা করে ধরবো। তাহলে এখান থেকে যদি মধ্যবিন্দু হয় তাহলে বলতে পারি এটাকে A/2 এর ক্ষেত্রফল, তাহলে এরও ক্ষেত্রফল আছে A/2, এটা A/2, এটা হচ্ছে A/2। যদি টোটালটা ক্ষেত্রফল A হয় তাহলে অর্ধেক হলে কী হবে, A/2। এবার দেখে নাও এই দুটোকে আমি একটা আলাদা করে দিচ্ছি, দেখো না। তাহলে এর ভিতরে K1 পরবর্তী ধ্রুবক ঢোকানো আছে, K1, আর এর ভিতরে হচ্ছে K2। কিন্তু এটা তো আলাদা আলাদা নেই, এরা একসঙ্গে যুক্ত আছে। তাহলে এরা একটা পাতের দ্বারা যুক্ত আছে, এরা আলাদাভাবে নেই। তাহলে আমি আলাদা নেই মানে বলতে পারি তাহলে এখানে আমি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিচ্ছি। এটা তো হতে পারে এই পাত দুটো একসঙ্গে যুক্ত আছে বা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত আছে, একই ব্যাপার। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো না, তবে তুমি বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি আমি করবোটা কি। দুটোর বেদ সেম আছে, D, এইটারও D। আমি কি হচ্ছে ভালো করে জিনিসটাকে ভালো করে বোঝার জন্য একটা কাজ করছি, দুটোকে এটা পৃথক করে দিলাম। পৃথক করে দেবো, এবার তো পৃথক তো করা যাবে না, কারণ কি এখানে তো একটা পাত নিয়ে যুক্ত আছে। K1 K2-র মধ্যে কি একটাই পাত আছে, এখানেও একটাই পাত আছে, তার মানে এই দুটো পরস্পর যুক্ত আছে একটা পাত দ্বারা। তার মানে আমি যদি পাত দুটোকে আলাদা করে দিই আর একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই, তার মানে একই ব্যাপার, দুটো পাত একসঙ্গে যুক্ত আছে বা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত আছে, একই জিনিস। মেনাতে যদি পরিবাহী হয় এর মধ্যে কারেন্ট ফ্লো করবে। তাহলে একটা এই পাত দুটোকে একসঙ্গে যুক্ত করা বা এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করা, সেটা কোনো আলাদা ব্যাপার নয়, একই জিনিস। তার মানে আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে আঁকি
তার মানে এটাকে যে আমি এটা ঘুরিয়ে দিচ্ছি, ওকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি, এভাবে 90 ডিগ্রি এভাবে ঘুরিয়ে দাও, তার মানে এটাকে আমি এইভাবে দেখে দিচ্ছি, এইটাকে আবার নিচে চলে আসবে। আর এই পরিবাহী তারটাকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, আর এইটাকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এদের মধ্যে তাহলে এটা হচ্ছে আমার কি K1 আছে, এখানে এখানে আমার K1 আছে, এখানে K2 আছে। তাহলে এর ধারকত্ব আলাদা C1, এর ক্ষেত্রে C2। ওকে, প্রত্যেকটা দূরত্ব সেম আছে D, প্রত্যেকটা দূরত্ব সেম আছে। তাহলে এর ধারকত্ব কী হবে? তাহলে এর আমি ধরলাম কি এর ধারকত্ব C1 এর C2, তাহলে K1 ধরি, K1 এবং K2 পরাবৈদ্যুতিক পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ধারকের ধারকত্ব যথাক্রমে C1 এবং C2। ওকে, দেখে নাও ভালো করে ছবিটা দেখে নাও, যখনই এরম দেখবে জিনিস আছে 2, 3, 4 যাই হোক, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কাটবে, কেটে এবার সমান্তরাল সমবায় যুক্ত করে দেবে। দেখে নাও এটা কী হচ্ছে, এর মাঝখানে কাটলাম, পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, তাহলে এটাকে যদি এইভাবে করে দিই আর এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, তাহলে এটা উপরে আসছে, এটা নিচে আসছে। তাহলে এই দুটো কি দেখো না, এই পরিবাহী তার দিয়ে যুক্ত মানে এখানে পরস্পর যুক্ত আছে। তাহলে এটা দেখতে পাচ্ছি এটা পরস্পর কী আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে এর আলাদা ধারকত্ব, এর আলাদা ধারকত্ব বের করবো, বের করে দুটোকে সমান্তরাল সমবায় করতে হবে। তাহলে বলতে পারি অতএব C1 এর ধারকত্বের রাশিমালা সেটা কী হবে, C1 = K1 এপসিলন নট A/D1। ওকে, D সেম আছে, এখানে D আছে, তাহলে D হবে, এটা A নয়, এটা A/2 হবে, A/2, কারণ ক্ষেত্রফল অর্ধেক অর্ধেক হয়ে গেছে, A/2। এবং C2 এর ধারকত্বের রাশিমালা হবে সেভাবে C2 = একই জিনিস K2 হয়ে যাবে, K2 এপসিলন নট A/2/D। বল, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা যায় 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে বলতে পারি অতএব C1 C2 ধারক দুটি, তাহলে এখানে মুছে দিচ্ছি আমি, C1 এবং C2 ধারক দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত হওয়ায় এদের তুল্য ধারকত্ব হবে, যুক্ত হয় এদের তুল্য ধারকত্ব, সেটা কী হবে, ধরো C হলাম। ওকে, তাহলে অতএব C = C1 + C2। তাহলে C1 C2 মান বসিয়ে দেবে এখানে, তাহলে C1 C2 মান কত দেখে নাও। তাহলে প্রথমটার ক্ষেত্রে তাহলে বা C = C1টা পেলাম কি K1 এপসিলন নট A/2D। ওকে, প্লাস K2 এপসিলন নট A/2/D এইটা। তাহলে এখানে কমন নিয়ে নিই, তাহলে কমন নিয়ে কী পাচ্ছি দেখে নাও, যদি এখানে কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি দেখে নাও, তাহলে বা C = এপসিলন নট A/2D কমন নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি কি K1 + K2। তা দেখে না, তা C আসলে কি এপসিলন নট A/2D K1/K2, বা একটু সাজিয়ে যদি লিখি C = এপসিলন নট A/D K1 + K2/2। ওকে, তাহলে এটা হবে উত্তর। তা দেখে নাও, যখনই দেখবে এরম টাইপের দুটো পরধ্রুবক এইভাবে পরস্পর লাগানো আছে, তখন ভাববে এই দুটো ধারক পরস্পর সমান্তরাল সমবায়ে আছে। যদি আর এরম যদি কন্ডিশন দিয়ে দেয়, যদি এরকম বলে দেয়, হ্যাঁ তোমার এখানে বলে দিল কি এরকমভাবে দিয়ে দিল, মানে এইভাবে না দিয়ে এইভাবে K1 K2 K3 দিয়ে দিল, তাহলে এক্ষেত্রে ধারক দুটো পরস্পর কী আছে, এটা শ্রেণী সমবায়ে আছে। ওকে, তাহলে এরকম যদি অঙ্ক করতে এরকম আসে তো সেটা তোমাদের দেখিয়ে দেবো।
তো দেখে নাও আজকে টোটাল সমান্তরাল পাত দুটি ধারকত্বের রাশিমালা যত রকম কেস ছিল, তারপরে যেখানে টোটাল 6টা অঙ্ক ছিল সব করে দিয়েছি। অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।